ওটা ঠিক আছে না। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে একটু আমাদের লাইনের সমস্যা হয়েছিল বলে আমি শুরু করতে দেরি করলাম, অত্যন্ত দুঃখিত। যাই হোক, শুভ সন্ধ্যা আমার শুধু সমস্ত হোমিওপ্যাথিক ডাক্তারবৃন্দকে। এবং আজকে যে আপনাদের সঙ্গে আবার নতুন রকমভাবে একটা অভিজ্ঞতা ভাগ করে নেব, সেই রকম ইচ্ছা নিয়ে এসেছি। আজকে একটু অন্যরকম কথা বলি। ইতিমধ্যে আমাদের কিছু সময় চলে গেছে। কয়েকটা কথা বলি শুরুতেই। সেটা হলো কি, যে প্রথম হলো যে দেখুন, আমরা তো রেপার্টারি আগের দিন কেন পড়বো না পড়বো ইত্যাদি ইত্যাদি পড়েছি, জেনেছি, এবং কয়েকদিন ধরে খুব ক্লাস চলছে বিভিন্ন, এবং সেটা অনেকেই অনেক রকম সুন্দর কথা বলছেন, যেখানে আমি অনেক ক্ষেত্রেই সমৃদ্ধ হচ্ছি, অস্বীকার করবো না। তো আজকে আপনাদের কাছে আমার একটা নিবেদন আছে। দেখুন, আমি উল্টো দিকে আছি ক্যামেরার সামনে, আপনারা আছেন উল্টো দিকে। আপনাদের যে প্রয়োজন, আপনাদের চিন্তা ভাবনা, এটা কিন্তু আপনাদের কি প্রয়োজন না প্রয়োজন, কি জানতে চান, দয়া করে একটু আমাকে জানাবেন। প্রশ্নগুলো আপনি এখানেই পোস্ট করলে আমি পেয়ে যাব, এবং সেক্ষেত্রে আমি ভবিষ্যতে চেষ্টা করব যে আপনাদের সেই সমস্যাগুলো বা ইচ্ছাগুলো পূরণ করব। আজ একটু অন্য আঙ্গিকে রেপার্টারি পড়ানোর কথা একটু ভাববো, বা পড়ানোর থেকেও আমি সব থেকে বেশি পছন্দ করবো শব্দটা, যে আমরা অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার কথাটা ভাববো। দেখুন, আমরা যে যাই করি না কেন, মেটেরিয়া মেডিকা, মেটেরিয়া মেডিকা তো আমাদের মূল বই। কোনো একটা সিলেকশন সঠিকভাবে যদি মূল্যায়ন করে আমরা কোনো একটা ওষুধ যদি দিতে যাই, সেক্ষেত্রে আমাদের যে ফাইনাল প্রেসক্রিপশান বা চূড়ান্ত যে ব্যবস্থাপত্র হবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকা খুব প্রয়োজন হয়। আজকে আমরা একটু দেখি যে রেপার্টারির আলোতে আমরা কোনো রকমভাবে এই হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকাটা করতে পারি। দেখুন, আমাদের এখন কম করে 4,797টা বা আরও বেশি ওষুধ আছে, এবং এবং আমরা যেভাবে ব্যবহার করব রেপার্টারিকে মেটেরিয়া মেডিকা করতে গিয়ে, সেটা আমরা একটুখানি বোঝার চেষ্টা করি। দেখুন, আমরা ভবিষ্যতে জানব, আমাদের শ্রীকান্ত দাস স্যার আছেন, বা আরও অনেকেই আছেন, আপনারা অলরেডি কিছু কিছু জেনেছেন। দেখবেন যারা মেটেরিয়া মেডিকা পড়াচ্ছেন, তারা হয়তো অনেক ক্ষেত্রে খুব সুন্দরভাবে আপনাদের বিভিন্ন ওষুধ জানাচ্ছেন। আমি একটা খুব সাধারণভাবে একটা ওষুধের কথা বলি, একটা নোজোডের কথা বলি। প্রথম দিন কথা বলতে গিয়ে বলেছিলাম যে নোজোডের ব্যবহারটা আমাদের রেপার্টারির মাধ্যমে কম হয়, কেননা তাতে অনেক সিমটম অনেক কম দেওয়া আছে। এমত অবস্থায় আমি কি করতে পারি অথবা কি না করতে পারি, কিভাবে পড়তে পারি অথবা পড়তে না পারি। দেখুন, একটা মজার জিনিস দেখুন, আমরা এতদিন যেটা ভেবে এসেছি যে হোমিওপ্যাথি, রেপার্টারি হোমিওপ্যাথি, প্র্যাকটিস অফ মেডিসিন
খুব শক্ত বিষয়টা। তো যাদের কাছে শক্ত তাদের জন্য আমার এই কথাটা বলা। আমাদের মতো সাধারণ যে ছাত্র, আমরা যারা এখনো নিজে মনে করি যে হোমিওপ্যাথির ছাত্র, তাদের জন্য কিন্তু এই রেপার্টারি পড়ার একটা পদ্ধতি আমি আপনাদের কাছে রাখছি। যদি আপনাদের সুবিধা হয় বা আপনাদের যদি কোনো রকম কোনো মতামত থাকে ভবিষ্যতে জানাবেন। মানিকলাল মন্ডল মহাশয় যে প্রশ্নটা করেছেন, আমি এর শেষে উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথম হচ্ছে, দেখুন আমি একটা নজরের কথা বলি, কার্সিনোসিন। এই কার্সিনোসিন বানান কি আমরা জানি, তাই না? CAR, CI, তারপর যাই হোক। তো এই কার্সিনোসিনের যে আমরা ওষুধটা আছে, সেক্ষেত্রে যদি আমরা CAR, CI, NO, SI, NUN এই বানানটা যদি আমরা সঠিকভাবে মুখস্থ করতে পারি, রেপার্টারির সহায়তায় আমরা কিন্তু এই ব্যাপারে খানিকটা এগিয়ে নিয়ে যেতে পারি নিজেকে, এবং অবশ্যই রেপার্টারির থ্রু দিয়ে আমরা মিথিয়ামেডিকাটা করতে পারি। কীরকম? ধরুন কার্সিনোসিনের আমরা যখন যে কোনো মেডিসিনের ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা যখনই যাই করি না কেন মনে রাখতে হবে অর্গাননের আলোয় তো করবো, আমরা অন্য কিছু করব না, অন্যভাবে কিছু করব না। তা সেখানে দেখুন সি ফর কজেশন। কজেশনটা তো আমরা জানতেই হবে, যে কোনো একটা মেডিকা থেকে যে কোনো একটা ওষুধ যদি আমরা করতে যাই, সেক্ষেত্রে কজেশনটা আমাদের জানতেই হবে। আপনারা একটু ভাবার চেষ্টা করুন, রেপার্টারি থেকে আমরা এই কার্সিনোসিন বা অন্য কোনো ওষুধ, ক্যালকেরিয়া কার্ড, সালফার, লাইকোপোডিয়াম, যে কোনো রকম ওষুধের ক্ষেত্রে আমরা তার কজেশনটা বা সি দিয়ে, কি কি কজেশন হতে পারে, কার্সিনোসিন যেহেতু সি দিয়ে শুরু, সেই জন্য সি দিয়ে বললাম, কি কি হতে পারে একটু ভাবুন, দেখুন অনেক কিছু পেয়ে যাবেন। যেমন ধরুন আমি যদি বলি যে কোম্পানি অ্যাগ্রাভেশন, দেখবেন কার্সিনোসিন আছে। কনসোলেশন অ্যাগ্রাভেশন, কার্সিনোসিন আছে। কন্ট্রাডিকশন অ্যাগ্রাভেশন, কার্সিনোসিন আছে। কনভারসেশন অ্যাগ্রাভেশন আছে। অর্থাৎ সি দিয়ে আমরা এই রকম ভাবে কজেশনটাকে পেতে পারি। আবার সেই সঙ্গে বা একই সঙ্গে আমরা সি দিয়ে অনেক রকম ভাবে অন্য সিমটামও, খুব গুরুত্বপূর্ণ সিমটাম বা লক্ষণ, সেটাও কিন্তু আমরা পেতে পারি। কিরকম? ধরুন চিয়ারফুল থান্ডারস্টর্ম ডিউরিং। এই চিয়ারফুল থান্ডারস্টর্ম ডিউরিং যখন আমরা দেখলাম, সেটাও দেখুন সি দিয়ে হলো। আর আপনারা যারা মেডিকা পড়েন বা যারা ভালো প্র্যাকটিস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু জানেন এই রকম একটা সিমটাম আমাদের কি পরিমাণ প্রয়োজন থাকে। অর্থাৎ আমি যেটা আপনাদের বলতে চাইছি, যে এই কার্সিনোসিনের যে আমরা যেটা জানলাম, যে প্রথমে সি দিয়ে যদি আমরা সেই সিমটামগুলো ধরতে পারি, এবং আর একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধু সিমটাম নয়, সেক্ষেত্রে যদি আমরা কজেশন অর্থাৎ কারণটাকে যদি আমরা ধরে নিতে পারি, তাহলে দেখবেন আমরা কিন্তু অনেক সহজে অনেক মেডিকা মনে রাখতে পারবো, অনেক সহজে মনে রাখা সম্ভব আমাদের পক্ষে। যেমন দেখুন, আবার একটু বলি, ধরুন সি দিয়ে আপনি দেখুন জেনারেলে আপনি যদি যান, সেখানেও দেখবেন এই অ্যাগ্রাভেশন, অ্যামিউলেশন অনেক কিছু কিন্তু কার্সিনোসিনের ক্ষেত্রে পাবেন। যেমন দেখুন, আচ্ছা ঠিক আছে, আমি একটু পরের দিকে আসছি, প্রথম দিকে গেলে মুশকিল হবে, একটু পরের দিকে আসছি। তো এ ফর কি দেখব? দেখুন আমরা এ ফর এল মেনে ধরতে পারি, সেই কজেশন এসে গেল। আপনারা যদি সিনথেসিস বা এই ধরনের আধুনিক রেপার্টারিগুলো যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনারা এই সিমটামগুলো পেতেই পারেন। যেমন দেখুন, আপনি যদি মাইন্ডে ঢোকেন, তাহলে দেখবেন সেখানে গিয়ে
আপনি এ দিয়ে কি পাচ্ছেন? এলিমেন্টস আফটার। তা এলিমেন্টস আফটারে কি আপনি পেতে পারেন? দেখুন এলিমেন্টস আফটারে কোথায় কোথায় কার্সিনোসিন আছে বা এলিমেন্টস ফর্ম, সেখানে কিন্তু আপনি দেখবেন ডমিনেশন, ধরুন কন্ট্রাডিকশন অ্যাগ্রাভেশন, আমরা আগে বলে দিয়েছি যে সি দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ কন্ট্রাডিকশন অ্যাগ্রাভেশন, অর্থাৎ আপনার সঙ্গে যে কথা বলবে যারা, যে কথাগুলো তারা বলছে সেই কথাটা যদি আপনার কন্ট্রাডিক্টরি হয় তাহলে কিন্তু দেখবেন যে অ্যাগ্রাভেশন হবে। অর্থাৎ মাইন্ডের ক্ষেত্রে এই যে কন্ট্রাডিকশন অ্যাগ্রাভেশন, এটা কিন্তু আপনারা ধরে নিতেই পারেন যে সি দিয়ে একটা সিমটম, এবং সেই সঙ্গে আরও যেটা ধরতে পারেন যেটা মেন্টাল সিমটম, অর্থাৎ অ্যাগ্রাভেশন, কনসোলেশন অ্যাগ্রাভেশন আগে বলেছি, কনভারসেশন অ্যাগ্রাভেশন বলেছি। এরপরে দেখুন এ দিয়ে একটু ভাবি, অ্যাডমনিশন অ্যাগ্রাভেশন, অর্থাৎ অ্যাডমনিশন মানেটা কি? অ্যাডমনিশন মানে হচ্ছে বাংলা যাকে ভৎসনা করা বলা হয়, বকা। আপনার বাচ্চাটাকে বকলেন, তার জন্য সে অসুস্থ হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনি চিলড্রেনের যে অ্যাডমনিশন অ্যাগ্রাভেশন যেখানে আছে দেখবেন, তার আন্ডারে যদি আপনি যান তলায় দেখবেন এখানে অ্যাডমনিশন অ্যাগ্রাভেশন চিলড্রেন ইন, সেখানে কিন্তু কার্সিনোসিন উল্লেখযোগ্য মেডিসিন। মনে রাখবেন যে এই জায়গাগুলো কিন্তু খুব বিচক্ষণতার সঙ্গে আমাদের সিমটমগুলো নিজেদের সংগ্রহ করতে হয়। অর্থাৎ আমার বাচ্চাটাকে আমি বকলাম, তারপর থেকে তার শরীর খারাপ হলো, সেক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যাডমনিশনটা দেখতে পারি। এমনকি কিছু কিছু দেখবেন যে সেন্সিটিভ বাচ্চা হয়, অর্থাৎ খুব স্পর্শকাতর, তাকে আপনি বকলেন, সেক্ষেত্রে সে বাচ্চাটি অসুস্থ হলো কি, আপনি তাকে খুব বাবা বাচ্চা করে বললেন, বাবা এটা তোমার করতে নেই, এটা তোমার অন্যায় করেছো, এটা তুমি ভুল করেছো, এটা তোমার করা উচিত হয়নি, সেক্ষেত্রেও যখন আপনি দেখবেন সে অসুস্থ হচ্ছে, সেখানেও কিন্তু দেখবেন সে কার্সিনোসিনই আছে, সেখানে দেখবেন রুব্রিকটা হবে মাইন্ড অ্যাডমনিশন অ্যাগ্রাভেশন চিলড্রেন ইন, তার সাব রুব্রিক হচ্ছে কাইন্ডলি ইভেন্ট, মানে তুমি বাবা বাচ্চা করে বললেও হবে। আচ্ছা, ইতিমধ্যে একটা প্রশ্ন এসেছেন, ডক্টর তাহের জীবন বলেছেন সবচেয়ে ভালো রেপার্টরি কোনটি স্যার? দেখুন এটা খুব বিতর্কিত প্রশ্ন, তবু আমার ব্যক্তিগত অভিমত আমি দিতে পারি। আজকে পর্যন্ত আমি যতগুলো রেপার্টরি হাতে পেয়েছি, কোনো রেপার্টরি কিন্তু কমপ্লিট নয়। এইটুকুই বলতে পারি, কমপ্লিট রেপার্টরি, সিনথেসিস রেপার্টরি এবং মারফির যে রেপার্টরি আছে, এগুলো অনেক কিছু কভার করে। প্রসঙ্গত একটু বলে রাখি কেন বললাম কথাটা। দেখুন এক একটা জায়গায় এক একটা জিনিস অনেক সময় পাবেন, এক একটা জায়গায় পাবেন না। যেমন আগের দিন সম্ভবত বলতে গিয়ে বলেছি, আমার যতদূর মনে পড়ছে, গোয়াভা অ্যাগ্রাভেশন আপনি কোনো রেপার্টারিতে পাবেন না, শুধুমাত্র পাবেন কোথায় না, মারফির রেপার্টারিতে পাবেন। মারফির যে রেপার্টারি একমাত্র গোয়াভা অ্যাগ্রাভেশন আছে এবং সেখানে আপনি সিপিয়া পাবেন। ঠিক আছে? আবার দেখবেন আমরা সিনথেসিসে কাজ করতে গিয়ে অনেক রকম অনেক ইনফরমেশন পাই, যেটা কিন্তু আমরা অন্য রেপার্টারিতে পাই না। যাই হোক, এই প্রসঙ্গে বলে রাখি যে আমরা যে সিমটমগুলো বলতে চাইছি, আবার দেখুন সি এস আর, সি আর, আর পর কি, আর হচ্ছে র্যাশনাল। র্যাশনাল মানে কি, যে যুক্তিগ্রাহ্য কথাবার্তা বলে, অর্থাৎ যে রুগী যুক্তিগ্রাহ্য যে মানসিকতা আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ইয়ের কথা ভাববো, কার্সিনোসিনের কথা ভাববো। আচ্ছা, আরও দু একটা প্রশ্ন এসছে, আমি সেগুলো পরে বলছি, কারণ কথার মাঝখানে এগুলো যদি হয় তাহলে একটুখানি আমাদের খেই হারিয়ে যেতে পারে। আমি চেষ্টা করছি মাঝখানে এসে আবার প্রশ্নগুলো উত্তর দেওয়া। আপনারা কিন্তু প্রশ্নগুলো করবেন, এটা ভাববেন না যে প্রশ্নগুলো করা ঠিক হচ্ছে না, অবশ্যই করবেন। তো এইবার দেখুন, আমরা সি দিয়ে দেখলাম, এইরকম প্রত্যেকটা শব্দ দিয়ে, প্রত্যেকটা যে অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষরের দিয়ে কিন্তু আপনি আপনার ল্যাটিন আমেরিকা
আপনি কিন্তু সবসময় তার যে জ্ঞান সেটা কিন্তু সবসময় আপনি বাড়িয়ে যেতে পারেন। যেমন দেখুন, মাথায় একটা অদ্ভুত রকমের সিমটম আপনি পাবেন অনেক সময়, যাকে আমরা বলি আনকমন পিকিউলিয়ার ক্যারেক্টারিস্টিক্স। সেরকম কিছু কিছু অসাধারণ রোগী লক্ষণ পাওয়া যায়। যেমন দেখবেন, আপনি হেডের আন্ডারে দেখবেন হিট, রাইজিং স্ট্রুপিং ফর্ম। দেখবেন পেশেন্ট এসে বলছেন আপনাকে, জানেন ডাক্তার মাথার কেমন গরম হয়ে যায়। আমি ধরুন একটা পড়াশোনা করছি বা একটা কিছু কাজ করছি, যেই মাথাটা তুললাম সঙ্গে সঙ্গে দেখবো যে মাথাটা কিরাম যেন মাঝখানে গরম হয়ে গেল। কিংবা দেখবেন আপনি মর্নিং রাইজিং, দেখবেন হেডের আন্ডারে পেন, মর্নিং রাইজিং, এবং তার আন্ডারে স্টিচিং পেন, অ্যাগ্রাভেশন। এইখানে আমি আপনাদের একটা কথা বলি, রুব্রিক নেবার সময় খুব খেয়াল করতে হয়। কিরকম দেখুন, আমি বললাম পেন, মর্নিং, রাইজিং আফটার অ্যাগ্রাভেশন, এবং সেটা কি বলা আছে, স্টিচিং পেনের ক্ষেত্রে বলা আছে আমাদের কার্সিনোসিন, সেখানে ওষুধ আছে। মনে রাখবেন রাইজিং অ্যান্ড ওয়েকিং এর তফাৎ আছে। কিরকম, ধরুন আপনার ঘুমটা ভাঙলো, ঘুমটা ভাঙার পর যেটা আপনার সমস্যা তৈরি হচ্ছে, আমাদের রেপার্টারিয়াল ল্যাঙ্গুয়েজ, শব্দটা ইংরেজি বললাম, বা রুব্রিক, সেটা হবে কি ওয়েকিং অন, অর্থাৎ ঘুম থেকে ওঠার পর। কিন্তু যদি আমরা দেখি যে বিছানা ছাড়ার পর আমার সমস্যাটা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু রাইজিং ফ্রম বলবো। রাইজিং ফ্রম বেড হতে পারে, বা রাইজিং স্লিপ হতে পারে, বা রাইজিং হতে পারে। এটা কিন্তু মনে রাখবেন। অর্থাৎ যে আমরা যেটা বললাম যে হেড পেনের ক্ষেত্রে মর্নিং, রাইজিং আফটার, অর্থাৎ মনে রাখবেন বিছানা ছাড়ার পর হবে। এবার দেখবেন যে অনেক রকমের রোগ আছে। যেমন ধরুন কেউ বললো হয়তো আমাদের কোনো একটা প্যাথোলজি এলো, কি বলবো, ধরুন একটা রেটিনাল কোনো কন্ডিশন তৈরি হয়েছে, বা দেখুন কোনো কারণে গ্লোকোমা হয়েছে। আপনার পেশেন্ট এসে অনেক সময় বলবে যে বিভিন্ন কালার আমরা দেখতে পাই সামনে, ফিকারি, মানে সামনে যেন দেখতে পাই যে চোখের সামনে ভেসে বেড়াচ্ছে, এবং এই রংটা অনেক সময় অনেক রুগী এসে বলবেন কালো রং। এবং এক্ষেত্রে আপনি দেখবেন যদি ভিশনে যাবেন, কালার্স বিফোর দি আইজ আন্ডার পাবেন, তাতে অন্যান্য কালারের সঙ্গে ব্ল্যাক আছে। এবং যদি বিছানা ছাড়ার পরেই ঘটনাটা ঘটে, তাহলে মনে রাখবেন রোগের নাম যাই হোক, কার্সিনোসিনকে মনে রাখবেন। মাত্র 2 কি 3টে এরম ওষুধ আছে। কীরকম দেয়া আছে, কালার্স বিফোর দি আই, ব্ল্যাক, রাইজিং স্টুপিং ফর্ম, অর্থাৎ আমি যে ঝুঁকে আছি, ঝুঁকে থেকে হঠাৎ উঠে পড়লাম, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখি যে রাইজিং স্টুপিং ফর্ম। এবার দেখুন কার্সিনোসিনের তো আমরা যতগুলো বলছি, কিভাবে আমরা শিখতে পারি সেটা তো আপনাকে বললামই। কার্সিনোসিনের বললাম, ভিশনের কথাই বললাম যে আইস ব্ল্যাক, রাইজিং স্টুপিং ফর্ম। এরকম অনেক রকম জায়গায় আপনি যাবেন যেখানে আর দিয়ে প্রচুর পাবেন, যেগুলো আমি কথা খুব বেশি বাড়াচ্ছি না, কেননা এর অনেকগুলো পয়েন্ট আছে। তো আপনি নিশ্চয়ই এগুলো খুঁজতে পাবেন। না পারলে দেখবেন সমস্ত যেগুলো ইয়ে আছে, কি বলে, রেপার্টারি আছে, সেই রেপার্টারিতে খুঁজবেন। শুধু কার্সিনোসিন বলে নয়, এটা কিন্তু আমি বলবো পড়ার একটা টেকনিক। অর্থাৎ দেখুন, যখন আমার হ্যানিম্যান সাহেব বলছেন যে দেখো বাবা তোমার কজেশনটা বেশি জরুরি, এক্সাইটিং কজ, মায়োজমেটিক কজ, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে আবার এটাও মাথায় রাখতে হবে যে অ্যাগ্রাভেশন, অ্যামিলিওরেশন, অর্থাৎ কোন কন্ডিশনে বা কোন বিশেষ সময়ে যে আমাদের রোগটা বাড়ছে কিংবা কমছে। অর্থাৎ এই সব যে জিনিসগুলো আমরা অর্গানাইজ করেছি, ঠিক সেইভাবে আমরা একটা মেট্রিয়া মেডিকাকে পড়ব। অর্থাৎ তার কজেশনটাকে ফার্স্ট নিই, মেন্টাল সিমটমটাকে নিই। এইবার অ্যাগ্রাভেশন, অ্যামিলিওরেশনের মধ্যে আমরা দেখব, সবসময় মনে রাখি আমরা জেনারেলটাকে বেশি গুরুত্ব দিই। কারণটা আমরা সবাই জানেন যে জেনারেলে আমাদের অনেক ক্ষেত্রেই, কেন বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কাজে লাগে। আমরা অনেক সময় যদি পার্টিকুলার কোনো অ্যাগ্রাভেশন নিয়ে থাকি, সেটা হয় কি যে আমাদের অনেক ক্ষেত্রে সেটা প্যালিয়েশনের দিকে নিয়ে যেতে পারে। কারণ সেটা একটা পার্টিকুলার সিমটামে আপনি শুধুমাত্র একটা সিমটাম দিলেন একটা মডালিটিস হিসেবে। এবার দেখুন আপনি জেনারেলিটিসে যদি আসেন, সেখানেও যদি আপনি কার্সিনোসিনের সি দিয়ে দেখেন, সি দিয়ে কজেশন, জেনারেলিটিসের আন্ডারে গিয়ে দেখবেন কফি অ্যাগ্রাভেশন আছে। আমি একটা দুটো বলছি, খুব বেশি বলার জায়গা কম, কেননা সমস্ত ওষুধের ক্ষেত্রে হবে। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে আপনারা রেপার্টারিটার আলোতে কীভাবে আপনারা প্র্যাকটিস অফ মেট্রিয়া মেডিকা কীভাবে করতে পারেন।
সেই রকম ক্ষেত্রে আপনারা মনে রাখুন যে কফি অ্যাগ্রাভেশনে কিন্তু আমরা জেনারেল ফুড অ্যান্ড ড্রিঙ্কসের আন্ডারে কিন্তু আমরা পাবো কফি অ্যাগ্রাভেশনে ইয়েকে কার্সিনোজেনকে। এছাড়া দেখুন এটা ফুড অ্যান্ড ড্রিঙ্কসের আন্ডারে আপনি পেলেন, কিংবা ধরুন সল্ট অ্যাগ্রাভেশন, সেখানে আপনি পাবেন। এই যে জায়গাগুলো, এইগুলো কিন্তু এইভাবে আমরা যদি ভেবে রাখি যে সি দিয়ে কি হবে, এ দিয়ে কি হবে, আর দিয়ে কি হবে, সি আবার সি দিয়ে কি হবে, আই দিয়ে কি হবে, এন দিয়ে কি হবে। যেমন দেখবেন নার্সিং অফ আদার্স অ্যাগ্রাভেশন কিংবা নার্সিং অফ আদার্স অ্যাগ্রাভেশন, সেখানে কিন্তু আপনি ইয়েকে পাচ্ছেন, কার্সিনোসিনকে পাচ্ছেন, যেটা কিন্তু আপনি মেন্টাল ডিজিজে পাবেন, মেন্টাল সিমটমের মধ্যে পাবেন। আবার দেখবেন কার্সিনোসিনের যদি আপনি আবার জেনারেল আন্ডারে চলে গেলেন, যে জেনারেল সিমটমটা আমি দেখি বাবা কেমন আছে, সিসোর হেয়ার অ্যাগ্রাভেশনে আপনি পাচ্ছেন, স্টর্ন ডিউরিং অ্যাগ্রাভেশনে আপনি পাচ্ছেন। হ্যাঁ, এই যে জায়গাগুলো, এইগুলো আমি ধরবার চেষ্টা করছি যে কি না আমরা যদি একটা ওষুধের প্রত্যেকটা অক্ষরকে যদি আমরা একটু করে মাথায় রাখার চেষ্টা করি, সেইভাবে অধ্যয়ন করার চেষ্টা করি, এবং সেটা আমাদের হোমিওপ্যাথিক রেপার্টারির সাহায্যে, তাহলে কিন্তু আমাদের হোমিওপ্যাথিক রেপার্টারিতে আমাদের কিন্তু প্র্যাকটিস অফ ক্ষেত্রে হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকালের নলেজ যেটা, সেই নলেজটা কিন্তু আমাদের অনেক বেশি কি আমাদের কিভাবে আমাদের নিজেদের আরো উপরে তুলে নিয়ে যেতে পারি, সেটা আমরা ভাবতেই পারি। প্রসঙ্গত একটা কথা বলি, সেটা হলো মনে রাখবেন একটা জিনিস, যে কোনো রেপার্টারিতে যদি কোনো সিঙ্গল মেডিসিন কভার করে একটা রুব্রিক, বা দুটো একটা যদি কভার করে, সেটা অর্থাৎ দু একটা ওষুধ মাত্র সেখানে আছে, এটা কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ। দেখবেন আপনারা এই যে ভ্যাকসিনেশন নিয়ে আমরা অনেক কথা বলি এখন, তো ভ্যাকসিনেশনে আমরা অনেক এখন ওষুধ এসে গেছে, আমরা জানি, আমরা অ্যান্টি ফুডের কথা, অ্যান্টি টার্টের কথা, সাইলেশিয়ার কথা, সালফারের কথা, টুইয়ার কথা জানি, পরবর্তীকালে অনেক ওষুধ এসেছে। দেখবেন আপনি সিনথেসিস যদি খোলেন, ভ্যাকসিনেশন এলিমেন্টস চ্যাপ্টারের আন্ডারে দেখবেন কতগুলো সাব রুব্রিক আবার দেওয়া হয়েছে। এই সাব রুব্রিকগুলো কিন্তু আপনি একটু খেয়াল করবেন। যেমন দেখুন এখানেও কিন্তু কি বলে, এখানেও কিন্তু কার্সিনোসিন তো আছেই, অন্যান্য অনেক ভালো ভালো ওষুধ আছে, যে ওষুধগুলোর কিন্তু আমরা সাধারণভাবে মেটেরিয়া মেডিকাতে পাই না। যেমন আপনাকে উদাহরণ হিসেবে বলি, আপনি যদি ফিভার যান, জেনারেল আপনি একদম সোজা ফিভারে গেলেন, ফিভারে গিয়ে দেখবেন ভ্যাকসিনেশন আফটার একটাই ওষুধ আছে, এই ওষুধটা কিন্তু নাম হচ্ছে কার্সিনোসিন। এবং শুধু একা হবিস্টার এটা বলেননি, ডক্টর মিকেলেমও বলে গেছেন কার্সিনোসিন, এবং তার যে বই সেটা হচ্ছে কার্সিনোসিন এই কম্পেডিয়াম অফ রেফারেন্স। এই যে ব্যাপারটা থাকে, অর্থাৎ আমি একটা মেটেরিয়া মেডিকাল নলেজটা বাড়িয়ে ফেললাম। দেখুন কার্সিনোসিন ভ্যাকসিনেশন আফটার ফিভার, এটা কিন্তু আমার মনে হয় আমাদের মতো সাধারণ মেডিকেল ডাক্তারবাবুরা খুব কম জানি, কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু একটা জেনে ফেললাম যে কার্সিনোসিন এখানে আমরা করতে পারি, মানে ব্যবহার করতে পারি বা ভাবতে পারি অন্যান্য ওষুধের সঙ্গে। কিংবা দেখুন এই যে পজিশনের আন্ডারে আমরা কিন্তু ভ্যাকসিনেশনকে যেমন দেখলাম, আবার দেখুন আমরা কিন্তু আরো অনেক অনেক ক্ষেত্রে পেতে পারি। দু একটা আরো উদাহরণ দিই। যেমন দেখুন আমরা কালার বলেছি, ভাটিগো বলেছি, মেন্টালে চিয়ারফুল থান্ডারস্টর্ম ডিউরিং দিয়েছি। এবার দেখবেন স্টমাক আন্ডারে নশিয়া থাকে, নশিয়ার আন্ডারে যদি আপনি দেখেন সাবরুব্রিক হিসেবে নশিয়া, মেন্সেস ডিউরিং বিগিনিং অফ মেন্স, সেখানে যে কটি ওষুধ আছে হাতে গোনা, তার মধ্যে কিন্তু কার্সিনোসিন একটি। অর্থাৎ এই রুব্রিকগুলো যদি আমরা ব্যবহার করতে পারি সঠিকভাবে, তাহলে কিন্তু আমরা কজেশনকে বলুন বা যাকে ইন্ডিকেশন বলি আমরা পরিভাষায়, যেখানে সেগুলো কিন্তু আমরা কার্সিনোসিন থেকে পেতে পারি। দেখুন আগের দিনের একটা ক্লাসে সম্পর্কিত দু একজন মন্তব্য করেছেন, বাংলা আমরা অনেক সময় নাকি ব্যবহার করছি না।
একদম খুব প্রাসঙ্গিক প্রশ্ন, প্রাসঙ্গিক কথা। আমার মনে হয়েছে যে কিছু পরিভাষা আছে যেগুলো আমরা বাংলায় এখনো তুলতে পারিনি। কিরকম? আমি যদি বলি অচ্ছদ পটল, তা অচ্ছদ পটলটা কি অনেকেই কিন্তু বুঝবেন না, কিন্তু এখানে যে ডাক্তার ভাই বোনেরা আমার আছেন তাদের যদি আমরা বলি কর্নিয়া, কর্নিয়াটা তারা কিন্তু এক কথায় বুঝে ফেলবে। এবার আপনারা যদি কেউ প্রশ্ন করেন রুব্রিকের সঠিক বাংলা বলুন, এই প্রশ্নের উত্তর দেওয়া খুব শক্ত, যদিও তার ব্যাখ্যা নিশ্চয়ই করা যায়। সুতরাং এটা আমারই অজ্ঞতা হোক বা বোঝারই অসুবিধে হোক, একটু এই পরিভাষাগুলো অন্তত আমাদের এই ডাক্তারি শাস্ত্রের ক্ষেত্রে আমাদের নিতেই হবে মেনে। কারণ আমরা যে রেপার্টারিটা হোমিওপ্যাথি রেপার্টারি ব্যবহার করি তার বেশিরভাগটাই কিন্তু আমরা ইংরেজিতে পাই। যদি স্টমাক পেন, ড্রিঙ্কিং, অ্যাগ্রাভেশন আফটার ড্রয়িং পেন আমরা কার্সিনোসিনের কথা বলি, এর আপনি যদি রুব্রিক করতে যান, ভাই সেইভাবে বাংলায় রুব্রিক করে নিয়ে সঠিকভাবে তার ব্যবস্থা করে দেওয়াটা একটু আমাদের পক্ষে শক্ত। সেই জন্য কথাটা বললাম। তবু যদি কারোর কোনো মনে থাকে, কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা বলব। ইতিমধ্যে একটি প্রশ্ন এসে গেছে, পেটে গ্যাস জমেছে, এটার রুব্রিক কী হবে? গুড, খুব প্রাসঙ্গিক প্রশ্ন। দেখুন, আপনারা স্টমাকের আন্ডারে পাবেন ফ্যাটুলেন্স, আপনারা অ্যাবডোমেনের আন্ডারেও পাবেন ফ্যাটুলেন্স, এই দুটো জিনিস পাবেন। তার আন্ডারে কিন্তু আপনি বিভিন্ন ওষুধ পেতেই পারেন। দেখবেন আমরা কথায় কথায় এক একজন আমাদের এসে বলেন যে ডাক্তারবাবু যাই খাচ্ছি আমার পেটে গ্যাস হয়ে যাচ্ছে। আমি আগে একজন প্রশ্নকর্তার প্রশ্নের উত্তরে বলছি আর কি। তা আমি স্যার কী করে বলবো বলুন তো যে গ্যাসটা সব কিছু খেলে গ্যাস হয়? স্যার অনেকেই তো গ্যাসের ওষুধ আছে, কার্সিনোসিনও আছে, আবার কার্বোভেজও আছে, তা স্যার কি দেবো বলুন তো স্যার, কোথায় পাবো? এই যে প্রশ্ন, এটারও কিন্তু রুব্রিক আছে। কি আপনাদের যাদের কাছে নিয়ে আছে বই আছে তারা আপনারা খুলতেই পারেন। আপনারা যদি সিনথেসিস খোলেন তাহলে দেখবেন অ্যাবডোমেনের আন্ডারে ফ্যাটুলেন্স, তার আন্ডারে দেখবেন যে এভরিথিং টার্নস টু গ্যাস, এভরিথিং টার্নস টু গ্যাস। দেখবেন কার্বোভেজ আছে, ক্যালিকার্ব আছে, নাস মস্টেটা আছে, নাস ভূমিকা আছে, প্লামবামের মতো ওষুধও আছে। আর প্রসঙ্গত বলে রাখি, আরও একটা ওষুধ আর একটা রেপার্টারিতে আছে। যদি আপনি বোগার বনিং হোসেনের ক্যারেক্টারিস্টিক্স রেপার্টারি খোলেন, সেখানেও কিন্তু আপনি পাবেন যে ফ্যাটুলেন্স, এভরিথিং ফ্যাটুলেন্স অ্যাগ্রাভেশনের আন্ডারে এভরিথিং টার্নস টু গ্যাস। আশা করি যিনি আমাকে বলেছেন পেটে গ্যাস জমেছে এটা রুব্রিক কি, সেটা কিন্তু আপনারা পেয়েছেন। হ্যাঁ, আর কোথায় গেলে পাবেন, কিভাবে পাবেন, সেটা আমি আপনাদের আশা করি বোঝাতে পেরেছি। হ্যাঁ, আপনি এর মধ্যে আর একজন প্রশ্ন করেছেন আমাকে যে ফ্যাটাস, ঠিক কথা, ফ্যাটাস ফ্যাটাস ক্লোজ রুব্রিক, কিন্তু ফ্যাটাস সব জায়গায় আপনি পাবেন না, এবং ফ্যাটাসটাকে নিয়ে একটু ক্ল্যারিফিকেশনের দরকার আছে, সেটা সুযোগ পেলে আমরা বলছি। যেমন দেখবেন স্টমাকে অনেক সময় কোনো প্রবলেম থাকলে ফ্যাটাস প্লাসিং অ্যামিলিউরেশন আছে, যেমন আমরা বায়ু নিঃসরণের কথা বলি সেরকম। যেমন যতদূর আমার স্মরণ আছে অ্যান্টিপ্রাট, ককাস, লাইকোপোডিয়াম, হিপার, এইরকম কয়েকটা ওষুধ আছে, সবটা আমার মনে নেই এই মুহূর্তে, কিন্তু রুব্রিকটা যতদূর আমার মনে পড়ছে স্টমাকের আন্ডারে ফ্যাটাস পাসিং অ্যামিলিউরেশন পাবেন, সিনথেসিসের পাবেন, আরও কোথাও থাকতে পারে, এই মুহূর্তে আমার সেটা মনে নেই। তো যাই হোক, আমরা যেটা আবার কথায় ফিরে আসি, যে কার্সিনোসিনের কথা বলছিলাম, যে দেখুন কার্সিনোসিনে ইটসেলফ, অর্থাৎ শুধু যদি আপনি বলেন যে কার্সিনোসিনের কতগুলো সিমটম আছে, কতগুলো লক্ষণ আছে, সেটা সম্ভবত 7,000-এর কাছাকাছি। কিন্তু আমরা যেভাবে এটাকে পড়ার চেষ্টাটা করলাম, যেভাবে বললাম, যেমন দেখুন এ নিয়ে বলি, আবার ক্যারেক্টারিস্টিক্সও কিছু আছে, যেমন পজিশন হিসেবে বললাম সি ফর এটা বলি, এলমেন্টস ফর্মে অ্যাবিউজ আফটার বিং ইন্ডিগনেশন উইথ, কাউকে বকলে হয়, অর্থাৎ অ্যাবিউজটা ঠিক বকা না, কাঁচা গালাগাল করা, আমি ভদ্র ভাষা শব্দটা ব্যবহার করলাম। আপনি দেখবেন যদি কোনো একটা লোক যদি আপনাকে কোনো রকমভাবে, খুব কোনো একজন পেশেন্ট এসছে তাকে খুব অশালীন ভাষায় গালাগাল করেছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন। প্রসঙ্গত একটা বলি, আজকের জমানায়, আজকের ক্ষেত্রে আমরা কিন্তু একটা
খুব বড় ক্ষেত্রে কেস পায়। অনেক পেশেন্ট এসে বলেন যে দেখবেন যে বিয়ের পর কোনো পুরুষ বা মহিলা তারা যখন অ্যাবিউজড হন, সবসময় ফিজিক্যালি না মেন্টালি অ্যাবিউজড হন, তখন কিন্তু তারা নানান সমস্যার শিকার হন। সেখানে কিন্তু যে কটা ওষুধ আছে কার্সিনোসিনও একটা তার মধ্যে। আপনারা দেখতেই পারেন যে মাইন্ডের আন্ডারে সিনথেসিসে এলিমেন্টস ফ্রম অ্যাবিউজ আফটার বিং ইন্ডিগনেশন উইথ, সেখানে কিন্তু পাবেন। আর আমরা তো চিলড্রেনের কথা আগেই বলে দিলাম। আবার দেখুন আমাদের দেখবেন অনেকের একটা নেশা ভাঙ করার টেন্ডেন্সি আছে, সেটাও পাবেন মাইন্ডের আন্ডারে ওই কার্সিনোসিনের এ দিয়ে দেখবেন টেন্ডেন্সি টু বিকাম, অর্থাৎ অ্যাডিক্টেড টেন্ডেন্সি টু বিকাম, যে কোনো নেশার প্রতি তার যেন একটা আসক্তি থেকে যাচ্ছে। এবং একটি ওষুধ আছে এখনো পর্যন্ত আমরা যতগুলো রেপার্টারি ঘেটেছি তাতে আর কোনো ওষুধ পাইনি, সেটি কিন্তু কার্সিনোসিন। এবং মনে রাখবেন এই ধরনের রুব্রিক কিন্তু আজকাল আপনারা খুব পাবেন। যেমন দেখুন আমরা এখন অফলাইনে ক্লাস করছি, বাবা বাচ্চা করে ছেলে মেয়েদের কিছুতেই আমরা মোবাইল থেকে সরাতে পারছি না, পড়াশোনার বাইরে সে খেলছে সারাক্ষণ মোবাইল মোবাইল মোবাইল। আপনার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেখানে গিয়ে ছেলে মেয়েরা খালি বসে আছে মোবাইল 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 মোবাইল। এই যে কন্ডিশন, এক্ষেত্রেও কিন্তু কার্সিনোসিন অনেক ক্ষেত্রে আপনি প্রয়োগ করে দেখতেই পারেন যে কার্সিনোসিন খুব ভালো কন্ট্রোল করতে পারে। এরপরে বলি ডমিনেশন একটা খুব ভালো রুব্রিক আছে বাচ্চাদের ক্ষেত্রে। আপনারা দেখবেন মাইন্ড এলিমেন্টস ডমিনেশন চিলড্রেন ইন প্যারেন্টাল কন্ট্রোল লং হিস্ট্রি অফ এক্সেসিভ হার্স আপব্রিঙ্গিং। অর্থাৎ কি, ধরুন একটা বাচ্চাকে তার স্বাভাবিকভাবে তাকে বড় করতে দেওয়া হচ্ছে না, বড় সে হতে পারছে না। কেন পারছে না? তার কারণ হচ্ছে তাকে ছোটবেলা থেকেই শুধু চেপে ধরে রাখা হচ্ছে, ডমিনেট করা হচ্ছে। আমি যা বলছি তুমি তাই শুনবে, তোমার যেটা ভালো লাগা সেটার কোনো দাম নেই, ওটা ভুল, ওটা খারাপ, ওটা করো না। বারংবার এটা করতে হয় বলার পরে যাকে জোর করে একটা দিকে আমরা ঠেলে নিয়ে যাই, তার পরবর্তীকালে কিন্তু যদি কোনো সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা যে কটা ওষুধ আছে সেক্ষেত্রে কিন্তু কার্সিনোসিনের একটা ওষুধ, প্রসঙ্গত বলে রাখি ক্যালি আয়োড এবং নাইট্রিক অ্যাসিড, এই দুটো ওষুধের কথাও আমরা ভেবে থাকি। দেখুন একই সঙ্গে আমরা কি করলাম, আমরা এই রেপার্টারির সাহায্যে একটা মেট্রিয়া মেডিকা একটা ওষুধ পড়ার চেষ্টা করছি। তার সঙ্গে আমরা যদি বলি যে দেখো এই যে কম্পারেটিভ স্টাডি অফ মেট্রিয়া মেডিকা, অর্থাৎ আমরা তুলনামূলক বিচার করলাম। দেখুন ক্যালি আয়োড বা নাইট্রিক অ্যাসিড এটা কিন্তু সাধারণ মেট্রিয়া মেডিকাতে আমরা পাবো না, যে ডমিনেটেড হয়েছে যখন। কিংবা দেখুন একজন আপনার কাছে এলো, সে ছোট্টবেলা থেকে ছেলেটা বা মেয়েটা লড়াই করে চলেছে, আজকে তার ছোটবেলা থেকে পড়াশুনো করার পয়সা ছিল না, টিউশনি করে পড়াশোনা করতে হয়েছে, অল্প টাকা রোজগার করতে না করতে তার সংসারের চাপ নিতে হয়েছে, তারপরে সংসার করতে না করতে তার যা প্রয়োজন, তার যে রোজগার, সেই রোজগার বা অন্যান্য রকম নানান রকমভাবে সে একটা ভয়ের মধ্যে অ্যাংজাইটির মধ্যে কাজ করছে। সে এমন একটা জায়গায় বাড়ি করে এসে বসলো, সেখানে তার সব সময় একটা অ্যাংজাইটি কাজ করছে। এক্ষেত্রেও কিন্তু আপনি একটা দেখবেন কার্সিনোসিন পেতে পারেন। এক্ষেত্রেও রুব্রিক হবে মাইন্ড এলিমেন্টস ফ্রম অ্যাংজাইটি প্রলংড ফ্রম, অর্থাৎ অ্যাংজাইটি শুধু না, অ্যাংজাইটিতে তো কার্সিনোসিন আছে, প্রলংড অ্যাংজাইটি অনেক দিন ধরে আমরা কিন্তু সেক্ষেত্রে কার্সিনোসিন দিতে পারি। যদি কোনো পেশেন্ট যারা এসে বলে বহু বছর ধরে সে কোনো রকমভাবে অ্যাংজাইটিতে থাকছে, বা কোনো বাচ্চা ক্ষেত্রে তার বাবা মা যে একটা প্রচণ্ড একটা এক্সপেকটেশনটা খুব হাই, আমার ছেলে আইআইটিতেই পড়বে, আমার ছেলে আইআইটি থেকে এমটেক করবে, আমার ছেলে আইআইটি পিএইচডি করবে, আমার ছেলে আইআইটি থেকে করে বাইরে যাবে, একটা মহাজাগতিক টাকা রোজগার করবে, সেটা প্রথম দিন থেকেই তাকে আমরা খালি প্রেশারের মধ্যে রেখে দিচ্ছি। এটার পরবর্তী কালে ফলশ্রুতিতে যে সমস্যাটা তৈরি হয়, এবং আমরা দেখবেন অনেক ক্ষেত্রেই আপনার কাছে বাচ্চাকে নিয়ে আসবেন, বাবা মার প্রতি তাদের একটা অ্যাটিটিউড খারাপ হয়ে যায়, বাবা মার কথা শুনতে চায় না, সেক্ষেত্রে কিন্তু কার্সিনোসিনের কথা আমরা ভাববো। এবং সেক্ষেত্রে রুব্রিকটাও আমরা হলো কি মাইন্ড এলিমেন্টস ফ্রম এক্সপেকটেশন অফ প্যারেন্টস টু হাই। অর্থাৎ আমি বলতে চাইছি এটাই যে দেখুন আপনি রেপার্টারিতে যান, গিয়ে অ্যাগ্রাভেশনটা দেখুন, কজেশনটা ফর্ম দেখুন, এবং তার সঙ্গে দেখুন যে মানসিকভাবে যে সিমটমসগুলো আছে
অনেকগুলো সিমটম আছে যেখানে যে লক্ষণগুলোতে একা একা সেক্ষেত্রে কিন্তু কার্সিনোসিন সেই জায়গায় থাকে। যেমন দেখবেন অনেক ক্ষেত্রে আপনারা এখন অনেক বাবা অনেক দূরে থাকেন বা থাকেন না, ডিভোর্সি মায়ের সঙ্গে থাকেন, কিংবা বাবা আলাদা মা আলাদা, এই যে বাবাকে না পাওয়া, তার জন্য আমরা কিন্তু যে কটা ওষুধ আছে সে কটা ওষুধ কিন্তু আমরা কার্সিনোসিন আছে, মাইন্ড এলমেন্টস ফ্রম ফাদার্স অ্যাবসেন্স অফ আছে। এবং আধুনিক যুগে দুটো শব্দ চলে এসেছে, একটা হচ্ছে মাদার্স অ্যাবসেন্ট সিনড্রোম, অ্যাবসেন্ট মাদার সিনড্রোম, এবং অবশ্যই আরও একটা শব্দ এসে গেছে অ্যাবসেন্ট ফাদার সিনড্রোম। এবং আমরা খুব অনেক ক্ষেত্রেই পেয়ে থাকি এই ধরনের রুগীরা আসবে আপনার কাছে যার মা বা বাবা নেই, নেই তাদের ডিভোর্সের জন্য, কখনো বিবাহ বিচ্ছেদ ছাড়া, হয়তো কেউ তাদের সঙ্গে আলাদা আলাদা আছে, কেউ বা অল্প বয়সে মারা গেছে। এই সব ক্ষেত্রে কিন্তু দেখুন আমরা কিন্তু কজেশন হিসেবে নেব, এবং এই কজেশনটা কিন্তু আমরা কিন্তু ছাড়তে পারবো না। এবং সেক্ষেত্রে আমরা এইরকম যদি দেখতে যাই, দেখবেন খুব প্রচুর আপনি এখানে এরকম ইনফরমেশন পাবেন, এখানে অনেক রকমের আপনারা তথ্য পাবেন, যে ক্ষেত্রে কিন্তু আপনারা জানতে পারবেন কোনো একটা মেটি আমেরিকা থেকে, কোনো একটা ওষুধে মেটি আমেরিকার নলেজ আপনারা বহু গুণে বাড়িয়ে নিতে পারবেন এই রেপার্টরি থেকে। যেমন দেখুন মাইন্ড এলিমেন্টস ফ্রম রেসপন্সিবিলিটি আর্লি টু, একটা বাচ্চা ছেলে 17-18 বছর কি 19-20 বছর পড়াশোনাটা শেষ করতে না করতেই দেখা গেল তার বাবা একমাত্র রোজগারে মারা গেছে, তার একটি ভাই বা বোন আছে, তার বিধবা মা আছে, অসহায় অবস্থা, কারোর কাছে কেউ নেই তার পাশে দাঁড়ানো। তখন তার জীবনের লড়াইটা বেশি, যদি সেক্ষেত্রে তাকে সেরকম লড়াইটা সেক্ষেত্রে তাকে করতে হয়েছে ছোটবেলা থেকে, এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই দিকটাকে নিতে কখনোই ভুলবো না। এবং এক্ষেত্রে কার্সিনোসিন আপনি যে ওষুধই থাকুক কার্সিনোসিন দেবেন, অবশ্যই দেবেন। মাইন্ড এলমেন্টস ফ্রম রেসপন্সিবিলিটি আর্লি টু, কার্সিনোসিন দি অনলি মেডিসিন। এরকম যদি আমি সমস্ত রুব্রিক ধরে ধরে প্রত্যেকটা সিমটম ধরে ধরে পড়াতে যাই বা বলতে যাই, তাহলে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারবো না, বলে শেষ করতে পারবো না। মনে রাখবেন একা কার্সিনোসিনি 7,000 উপরের সিমটম আছে, যার সিমটম সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের এইভাবে বলে দিতে পারবো না। আমি যেটা বলতে চেয়েছি আপনাদের, সেটা হচ্ছে আমরা রেপার্টারির আলোতে কিভাবে নিজেদের সমৃদ্ধ করতে পারি, কিভাবে আমাদের হোমিওপ্যাথিক মেট্রিয়া মেডিকার নলেজ বাড়তে পারে, তার জ্ঞান বাড়তে পারে, ওষুধের জ্ঞান বাড়তে পারে। আমি আর একটা রুব্রিকের কথা বলার পর আমি কিন্তু আপনাদের বেশ কিছু প্রশ্ন এসছে, সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম হচ্ছে দেখুন মাইন্ডে এলিমেন্টস ফ্রম, আমরা বলি অনেক বাচ্চাকে, এই তুই কিছুতেই বুঝতে পারছিস না, তোর যে ক্ষমতাটা আছে, বাচ্চা ছেলে, তোর যে ক্ষমতাটা আছে তুই সেই ক্ষমতাটা কাজে লাগা। তুই জানিস না তুই কত বড় হতে পারিস, তুই ক্ষমতাটা কাজে লাগা। তুই ক্ষমতাটা কাজে লাগাতে পারছিস না। ছেলেটি কিন্তু একদম নিরুত্সাহ, সে নিজেই জানে না তার কি ক্ষমতা আছে। সে যে একটা প্রতিভাবান ছেলে, সে একটা ঝকঝকে ছেলে হতে পারে, সেটা তার মনেই থাকে না। মাইন্ড এলিমেন্টস ফ্রম অপরচুনিটিস টু রিয়েলাইজ হিজ এবিলিটিস ল্যাক অফ, অর্থাৎ সে যারা পড়াশোনাই করতে চায় না, একটু পড়লেই সে ছেলেটা হাঁ করে নম্বর পায়, কিন্তু দেখুন অপরচুনিটিস টু রিয়েলাইজ হিজ এবিলিটিস ল্যাক অফ, তাকে কিছুতেই আপনি বুঝিয়ে পাচ্ছেন না, ভাই বাবা পড়াশোনাটা কর, বাবা তোর হবে, শোনা তোর হবে, তুই পারবি, আপনি কিছুতেই পাচ্ছেন না। এইরকম যে সমস্ত ছেলেমেয়েরা আসে, বাবা মা ফেড আপ হয়ে যাচ্ছে, বাবা মা বীতশ্রদ্ধ হয়ে পড়ছে, তখন কিন্তু আমরা এইটার মাথায় রাখবো যে এই রুব্রিকটা আমরা নিতে পারি, এবং আমরা কিন্তু এক্ষেত্রে এই রুব্রিকটার আলোতে কার্সিনোসিন দিতে নিশ্চয়ই পারি। এছাড়া দেখবেন অনেক জায়গায় অনেক রকমের আছে, অনেক কিছু আছে যেগুলো আমি আর দু একটা মাত্র বলি। যেমন দেখুন লাভ ফর অ্যানিমাল যদি আপনি যান, অনেক ওষুধ আছে, একটা ওষুধ আপনি কার্সিনোসিন পাবেন,
আপনি ইথুজা পাবেন, আপনি সিপিয়া পাবেন, আপনি টিউবারকুলিনাম পাবেন। যারা হোমিওপ্যাথি, যারা মায়োমেটিক অ্যানালিসিস করেন তারা বলেন যে এটা শরিক ক্যারেক্টারের জন্য হয়, ইত্যাদি ইত্যাদি। সে সমস্ত পরের কথা, যদি কোনো সুযোগ হয় সেগুলো হবে আলোচনা। কিন্তু স্পেসিফিক্যালি একটা বাচ্চা সে ভালো করে হাঁটতে পারে না, সে যে কোনো পশু পাখিকেই পছন্দ করে। দেখুন, কুকুরের প্রতি প্রীতি মানুষের বরাবর আছে, লাভ অ্যানিমালসের আন্ডারে, ডগের আন্ডারে কার্সিনোসিন আছে। কিন্তু ধরুন একটা রাস্তায় ছাগল যাচ্ছে, আপনার বাচ্চাটা নিয়ে সঙ্গে আছে, তার কৌতূহল থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে যে আপনি ছুটে গিয়ে সে বাচ্চাটা ছুটে যাচ্ছে সেটাকে ধরবার জন্য, এটা কিন্তু সব ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। যেমন দেখবেন, যদি নিজের নিজের যে পেট, অর্থাৎ নিজের যে পোষা জীব আছে, তার ক্ষেত্রে যদি বাচ্চা কিছু দেখায়, সেক্ষেত্রে আমরা মেরুরি নামের কথা বলি। কিন্তু যে কোনো জন্তু জানোয়ার যাকে দেখলেই মনে হয় গিয়ে ছুটে ধরি, যে বাচ্চার এই চরিত্র থাকবে, সেক্ষেত্রে আমরা কিন্তু কার্সিনোসিনের কথা বলতে পারি। আচ্ছা, এবার আমরা কিছু প্রশ্নের উত্তর দিই। প্রথম হচ্ছে, আমি এখানে একটা প্রশ্ন পেয়েছি হার্টের শিরা ব্লক। এই শিরা ব্লক শব্দটা সম্বন্ধে আমি ধরে নিচ্ছি আপনারা আর্টারিয়াল ব্লক বলছেন হার্টের ক্ষেত্রে, অর্থাৎ করোনারি আর্টারির ব্লক, কিংবা আপনি হয়তো বলতে চাইছেন যে কোনো একটা ভেনের ব্লক। ভেনের ব্লকটা সাধারণত আমরা খুব কম পাই, আর্টারিয়াল ব্লকটা নিয়ে আমরা বেশি কথা বলি আর কি। দেখুন, একটু ভাবুন, মনে রাখবেন সমস্ত রুব্রিক কিন্তু এইভাবে পাওয়া যাবে না। তাহলে কি স্যার আমরা কিছু পাবো না? নিশ্চয়ই পাবেন, তার রাস্তা আছে। কিরকম? দেখুন, শিরা ব্লকটা হয় কেন, প্যাথোলজিটা ভাবুন। আপনি একজন ডাক্তারবাবু, আপনি জানেন ভেতরে যে আমরা দেখি অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, অর্থাৎ কি জন্য হয় সেটা আপনারা প্র্যাকটিস অফ মেডিসিনে জানতে পারবেন, বা আপনারা বইয়ে দেখবেন। এ নিয়ে অনেক বিতর্ক আছে, এখন অনেক কিছু আরো নতুন নতুন জিনিস আসছে, নতুন নতুন থিওরি আসছে। যেমন এতদিন পর্যন্ত জানতাম যে আমরা ক্লাসের আমরা হার্ট যে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, সেক্ষেত্রে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসাইডের একটা ভূমিকা আছে, এবং সেটা বেশি থাকলে সেক্ষেত্রে ডিপোজিশন হয়, হয়ে যেটা তৈরি করে সেটা একটা প্লাক তৈরি করে, সে প্লাকটার জন্যই আমরা ব্লকটা পাই। আবার আধুনিককালে, যেমন 2017 সালের কার্ডিওলজির যে কার্ডিওলজিস্টদের যে অ্যাসোসিয়েশন আছে, আমেরিকান কার্ডিওলজি অ্যাসোসিয়েশন, তারা বলছেন যে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। অন্তত 75% লোক, তাদের নাকি স্টাডি, যাদের হার্ট অ্যাটাক হয়েছে, তাদের কিন্তু এরকম অ্যাথেরোস্ক্লেরোসিস পাওয়া যায়নি। অন্তত আমি আমার জীবনে দুটো কি তিনটে পেশেন্ট পেয়েছি যাদের কোলেস্টেরল ট্রাইগ্লিসাইড অ্যাবসলিউট নর্মাল। ইভেন ইসিজিতে আমি তার আগেও কখনো আইএলডি পাইনি, মানে ইস্কিমিক হার্ট ডিজিজ পাইনি, তা সত্ত্বেও হয়েছে। তাহলে এই রুব্রিকটা কি হবে? রুব্রিকটা হবে রুব্রিকটা কি হবে রুব্রিকটা হবে যে অ্যাথেরোস্ক্লেরোসিস চেস্টের আন্ডারে দেখবেন, সেখানে দেখবেন অ্যাথেরোস্ক্লেরোসিস অফ করোনারিজ আর্টারি পাবেন, এটা সিনথেসিসে পাবেন। এছাড়া পাবেন উইকনেস অফ হার্ট অ্যাথেরোস্ক্লেরোসিস, এছাড়া পাবেন জেনারেল অ্যাথেরোস্ক্লেরোসিস পাবেন। এই তিনটে জায়গায় তিনটে রুব্রিককে আপনারা কভার করুন। এই তিনটে কভার করে যে ওষুধগুলো এসে যাবে, সেই ওষুধগুলোর কথা মাথায় রাখুন। প্রসঙ্গত বলে রাখি, এই যে শিরা ব্লকের কথা বললেন, এটা কিন্তু আপনার কোনো মানুষের ব্রেনে হতে পারে, মস্তিষ্কে হতে পারে। দেখবেন অনেক সময় যে সিটি স্ক্যান করা হয়, সিটি স্ক্যান করতে গেলে দেখবেন যে সিটি স্ক্যানের আপনি সেখানে ইস্কিমিয়া পাচ্ছেন, অর্থাৎ রক্ত সঞ্চালন কম হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা সোজাসুজি চলে যাবেন হেডের আন্ডারে যাবেন অ্যানিমিয়া দেখবেন ব্রেন অফ, এখানে কিন্তু পাবেন আপনি অনেক ওষুধ পাবেন। অর্থাৎ এই ইস্কিমিয়াটাকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নিলাম। ইস্কিমিয়া মানে হচ্ছে রক্ত কম যাচ্ছে, রক্ত কম যাচ্ছে মানে আমার অক্সিজেন কম যাচ্ছে, তার মানে আমার অ্যানক্সিয়া হচ্ছে। অ্যানক্সিয়াটার ক্ষেত্রে এটা রুব্রিক আছে, ডাইরেক্ট হেডের আন্ডারে অ্যানক্সিয়া আছে, এবং অ্যানক্সিয়াকেই সঙ্গে সঙ্গে আমাদের ক্রস করেছে কি অ্যানিমিয়া এবং অ্যাপোপ্লেক্সিতে। তো এবার আপনি আবার অ্যাপোপ্লেক্সিতে যান, সেখানে গিয়ে আপনি দেখবেন সেখানে বলা হয়েছে সেরিব্রাল হেমারেজ এর সঙ্গে জেনারেল অ্যাপোপ্লেক্সি ইত্যাদি।
তাহলে মোটামুটিভাবে এটার দাঁড়ালো গিয়ে যে আমরা যদি আর্টেরিওস্ক্লেরোসিসটা দেখি, তাহলে আমরা ওই বিভিন্ন রেপার্টরির আমি জায়গাটা বলে দিচ্ছি কোথায় কোথায় পাবেন। যেমন সিনথেসিসের চেস্টে আপনি গিয়ে পাবেন অ্যাথেরোস্ক্লেরোসিস অফ করোনারিস, চেস্টে হার্ট কমপ্লেন অফ দ্য অ্যাথেরোস্ক্লেরোটিক পাবেন, জেনারেলিজে অ্যাথেরোস্ক্লেরোসিস পাবেন আপনি, এছাড়া পাবেন চেস্ট স্ক্লেরোসিস অফ করোনারিস, এছাড়া উইকনেস হার্ট অ্যাথেরোস্ক্লেরোসিস, এগুলো আপনি সিনথেসিসে পাচ্ছেন। আর এছাড়া আপনি পাবেন কোথায় না, আপনি পেতে পারেন, আমরা একটু আগেই বলেছি একটা রুব্রিকিক সমস্ত একটা রেপার্টরি সবসময় ভালো নয়, অন্যতে অনেক কিছু পাওয়া যায়। যেমন দেখবেন আপনি পাবেন কোথায়, মারপিতে। মারপিতে অনেকগুলো ওষুধ আছে, সেই ওষুধে কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস অনেক কিছুই আছে, তার মধ্যে কিন্তু একটা বিশেষত্ব আছে, একটি স্পেসিফিক ওখানে রুব্রিক আছে যেখানে শুধু আর্টারি ব্লকের ক্ষেত্রে বা ধমনী বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে যে ক্যালকেরিয়াস ডিপোজিশন হয়, সবসময় যে শুধু কোলেস্ট্রল ট্রাইগ্লিসাইডের জন্য হয় সেটা নয়, এ নিয়ে বিতর্ক চলছে। এরা বলছেন ক্যালকেরিয়াস ডিপোজিট হচ্ছে, সেখানে ব্লক হচ্ছে। এখানে কিন্তু ওরা একটি ওষুধের কথাই বলেছে, দ্যাট ইজ ভেরিওলিনাম। এটা কিন্তু পাবেন আপনি মারফিরোবিনে, অন্য কোনো ওষুধের ক্ষেত্রে আপনি কিন্তু অন্য ক্ষেত্রে আপনি পাবেন বলে আমি এখনো পাইনি। এবং এটাকেই আবার ক্রস করে আপনি ব্লাড ভেসেলস জেনারেল ক্যালকেরিয়াস ডিপোজিটের আন্ডারে পাবেন, একটি ওষুধ সর্বত্র দেওয়া আছে, ঠিক আছে। আর আপনি যদি যান, এছাড়া অন্যান্য যেখানেই যান না কেন, আপনি দেখবেন এই অ্যাথেরোস্ক্লেরোসিসটাকে বিভিন্ন জায়গাতে হাইলাইট করা হয়েছে। যেমন দেখুন যেমন দেখুন চেস্টের ক্ষেত্রে দেখবেন হাইপারট্রফি অ্যাথেরোস্ক্লেরোসিস ইন ডিজিটালিস একটি ওষুধ আছে। এটা আবার কিন্তু কে দিয়েছে আপনাকে, এ আপনার সিনথেসিসও দেয়নি, আপনাকে মার্ফিও দেয়নি, আপনাকে কেন্টও দেয়নি, আপনাকে বিবিসিআরও দেয়নি, আপনাকে দিয়েছেন ভ্যান জ্যান ভোটের কমপ্লিট রেপার্টারি। সেখানে গিয়ে আপনি দেখবেন হার্টের আন্ডারে হাইপারট্রফি অফ হার্ট অ্যাথেরোস্ক্লেরোসিস ইন। এটা মাথায় রাখুন। এইভাবে আমরা কিন্তু রুব্রিকগুলোকে ভেঙে ভেঙে নেব, অর্থাৎ যখন আমরা কিছু বলবো তখন আমরা এইভাবে যাব। যেমন দেখুন, আপনি কোনোদিনই হাইপোকাইনেটিক অবস্থাতে হার্টের যখন চিকিৎসা করবেন, তার কারণ যাই হয়ে থাকুক না কেন, তার যাই হয়ে থাকুক না কেন, আপনারা কিন্তু হাইপোকাইনেটিক না কোনো মেট্রিয়ামেটিক্সে যদি পাবেন, না কোনো রেপার্টারিতে পাবেন। কিন্তু আপনি পাবেন কিভাবে পাবেন? দেখুন, হাইপোকাইনেটিক কেন হয়েছে, হাইপোকাইনেটিক ব্যাপারটা কি? আপনি একটা হার্ট পাম্প করছে, তার এনার্জিটা কে দিচ্ছে? এটিপি ভেঙে আপনার এডিপিতে যাচ্ছে, যে কারণে এটিপির যে আপনার যে ভেঙে যাচ্ছে, তার জন্য যে এনার্জি, অর্থাৎ তার জন্য যে ক্ষমতাটা তৈরি হচ্ছে, সেই কাইনেটিক এনার্জি, সেইটা যদি প্রপার না হয়, তাহলে আমার হার্টের পাম্পিং পাওয়ার কমে যাচ্ছে, আমরা বলছি পস্টেরিয়র ওয়াল হাইপোকাইনেটিক। সেটা এমআই অর্থাৎ হার্ট অ্যাটাক, মায়োকার্ডিয়াল ইনফাকশনের জন্য হতে পারে, বা অন্যান্য বিভিন্ন কারণ আছে, সেটা ভিন্ন প্রসঙ্গ। আপনি দেখুন, বইটা খুলুন, বইটা খুলে একটু দেখুন না, স্ট্রোপান্থাস হিস্পিডাস, স্ট্রোপান্থাস হিস্পিডাসে কি কথা বলা আছে? সেখানে বলা হয়েছে উইকনেস অফ হার্ট, এনার্জি সেখানে কম করতে পারে। রেপার্টারিতে চলে আসুন, সিনথেসিস রেপার্টারিতে চলে আসুন, এসে দেখবেন পিআর যে ইসিজির যে পিআর যে ইয়েটা কি বলে গ্যাপটা, সেটা বেড়ে যাচ্ছে। তার কারণটা কি? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে কিন্তু একটা কারণ হচ্ছে আমাদের এই হাইপোকাইনেটিক হার্ট, যেটা আমরা কিন্তু দেখব ইজেকশন পাওয়ার অনেক ক্ষেত্রে কমে যায়, আমরা কিন্তু এটা ধরতে পারি একমাত্র ইকোকার্ডিওগ্রাফির ক্ষেত্রে। তাহলে কি হলো, যে আপনি যখন একটা রুব্রিক কনভার্ট করতে যাচ্ছেন বা একটা সিমটমে কনভার্ট করতে যাচ্ছেন, আমাদের অনেক ক্ষেত্রে সরাসরি ওই রকম রুব্রিক পাওয়া যায় না। কিন্তু আপনি যদি প্যাথোলজিটা বোঝেন, তাহলে আপনি বিপরীতমুখী যদি পড়াশোনাটা করেন, আপনি একটা ওষুধকে ওইভাবে আপনি বিশ্লেষণ করতে পারেন, সেই একটা লক্ষণকে ওইভাবে বিশ্লেষণ করতে পারেন, সেইটাকে আপনি রেপার্টারিতে ফেলতে পারেন বা মিডিয়া মেডিকাতে ফেলতে পারেন। শুধু এটা আপনার প্যাথোলজিক্যাল বা ফিজিক্যাল লেভেল, অর্থাৎ শারীরবৃত্তীয় ক্ষেত্রে আমি বলছি না, মনের ক্ষেত্রেও তাই। আপনাদের এক সময় আমি বলেছিলাম, হয়তো আমার প্রথম দিনে, একটুখানি মনে করিয়ে দিই যদি নাও বলে থাকি, আমরা যেমন অনেককে হোমিওপ্যাথি অনেক সময় ঘাবড়ে যাই, ওসিডি, আরে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ওই বাপরে কি বিরাট ব্যাপার, তাহলে ওরা আমাদের ওসিডির চিকিৎসা করছে, আমরা ওসিডির চিকিৎসা করতে পারবো? স্যার, আপনি ওসিডি জানেন না, অ্যাকসেপ্ট। আপনি তো জানেন, মনোম্যানিয়াটা জানেন তো,
এক্সেসিভ রিলিজিয়াস অ্যাফেকশন জানেন তো? তাহলে নামে কি আসে যায়? গোলাপকে আপনি রোজি বলুন আর গোলাপি বলুন, সে একই ফুল, সে একই রকম গন্ধ ছড়ায়। তাহলে আপনার যদি এখানে কোনো প্রবলেম থেকে থাকে, আপনি ওসিডি যান, যার নিজের বই আছে, সাইকিয়াট্রি বই আছে, মনোবিজ্ঞান বা মনোবিকলনের বই আছে, সেটা পড়ুন। না হলে আপনারা ইন্টারনেটের যুগ, সেখানে যান, তার মূল ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, তার লক্ষণ সমষ্টিগুলো নিন, সেইটা আপনি দেখুন আপনার রেপার্টারিতে কোথায় মিট করছে। তাহলেই দেখবেন আপনাদের কিন্তু আত্মবিশ্বাসটা বেড়ে যাবে। আরে বাবু, আপনি চীনে যেতে পারেন, চীনা ভাষা কি জানেন? চীনা ভাষা যখন দুটো চীনাম্যান গল্প করে, তখন কি আপনার মনে হয় যে তারা অপ্রাসঙ্গিক কোনো কথা বলছে? আপনি ভাষাটা জানেন না, কিন্তু তারা তো কিছু বলছে। বা আপনি যখন বাংলায় কথা বলবেন, একজন চীনেম্যান তো তাই ভাবতে পারে, চীন দেশীয় লোক তো ভাবতেই পারে এরা বাবা কি বলছে রে বাবা, কারণ সে বাংলাটা জানে না। আপনি কেউ ঠাকুরকে ঠাকুর বলছেন, কেউ আল্লাহ বলছেন, কেউ গড বলছেন, কেউ ইত্যাদি ইত্যাদি তার ভাষায় বলছেন, কিন্তু ব্যাপারটা তো এক। তাহলে এই যে ব্যাপারটা, এটা রেট্রোস্পেক্টিভ স্টাডি, এটা ইংরেজিটা বলা ছাড়া আমার গতি নেই। রেট্রোস্পেক্টিভ স্টাডি অর্থাৎ আমরা বিপরীতমুখী যদি পড়াশুনো করি, তাহলে দেখবেন রেপার্টারি সোনার খনি নয়, হীরের খনি, শেষ হবে না, এর শেষ নেই। ঠিক আছে? আচ্ছা, এবার আর একটা প্রশ্নের উত্তর দিই, যে ডক্টর ইউনেস আহমেদ প্রশ্নটা করেছেন, স্যার বাচ্চা কখনো কামড়ে দেয়, কখনো কোনো বস্তু ছুঁড়ে মারে, স্থির হয়ে বসে না বাইরে যেতে চায়, তার রুব্রিক কী হবে? রাইট, আপনি যে কথাগুলো বলেছেন তার অনেকগুলো রুব্রিক আছে। প্রথম হচ্ছে দেখবেন, আপনি প্রথম প্রশ্নটা করেছেন, আচ্ছা আমরা দ্বিতীয়টা থেকে শুরু করি আপনার উত্তরটা দেওয়া। কোনো বস্তু ছুঁড়ে দেয়, আপনি মাইন্ডে যান, আপনি রেপার্টারিগুলোতে তো পাবেনই, যদি নাও পান তাহলে আপনি পেন বা অন্যান্য যে কোনো ভালো যেটা স্ট্যান্ডার্ড রেপার্টারি যেগুলো আমরা ব্যবহার করি, সে কোনো একটা রেপার্টারিতে আপনি মাইন্ড চ্যাপ্টারটা খুলুন, সেখানে গিয়ে আপনি দেখবেন যে থ্রোয়িং থিং এটা কিন্তু আছে, এবং সেক্ষেত্রে আপনি কি করবেন, যে সেই রুব্রিকটা নিতে পারেন। মাইন্ডের আন্ডারে আবার বলে দিচ্ছি, দেখবেন থ্রোয়িং থিংস অ্যারাউন্ড, এর অনেক ভাগ আছে, কিন্তু থ্রোয়িং থিংস অ্যারাউন্ড তাকে দেখবেন যে ডিস্ট্রাক্টিভনেস হচ্ছে তার কি বলবো আমরা আর একটা রুব্রিক। তারপরে হচ্ছে অ্যাঙ্গার থ্রোয়িং, এগুলো সব আমরা পরিভাষায় বলি ক্রস রেফারেন্সেস, হোমিওপ্যাথিক রেপার্টারি ভাষায় বলি ক্রস রেফারেন্সেস। যেমন অ্যাঙ্গার থ্রোয়িং, থ্রোয়িং থিং অ্যারাউন্ড, এটা কিন্তু আপনি মাইন্ডে সরাসরি পেয়ে যাবেন। দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলি, যখন আপনি দেখবেন যে খুব রেস্টলেসনেস আমরা এটাকে ধরি, কখনো বস্তু ছুঁড়ে বেড়ে তার স্থির হয়ে বসে না, অর্থাৎ সে অস্থির, সেটাও কিন্তু আপনি দেখবেন ওই মাইন্ডের আন্ডারে গিয়ে দেখবেন রেস্টলেসনেস দেখবেন, এবং ওই রেস্টলেসনেসের আন্ডারে আপনি দেখবেন চিলড্রেন ইন, এবং তাতে কিন্তু অনেক ওষুধ আছে। রেস্টলেসনেস মাইন্ড, রেস্টলেসনেস চিলড্রেন ইন, এর ক্রস হয়েছে নতুন রেপার্টারিতে, ক্রস করেছে সিনথেসিস মাল্টিপাস কমপ্লিট রেপার্টারিতে বিহেভিয়ার চিলড্রেন কিংবা জেনারেল স্ট্যান্ডার্ড এনার্জি এক্সেস চিলড্রেন, কিন্তু মূল রুব্রিকটা হচ্ছে মাইন্ড রেস্টলেসনেস চিলড্রেন ইন। এবং আর একটা জিনিস বলি, সেটা বললেন আপনি কামড়ে দেন, এটাও কিন্তু আপনি পাবেন মাইন্ডের আন্ডারে পাবেন বাইটিং। বাইটিং দেখবেন, বাইটিং শুধু তার মধ্যে আসে দেখবেন চিলড্রেন ইন আছে, সেখানে কয়েকটা ওষুধ আছে, 10-12টা ওষুধ আছে, আমার সবটা এখন মনে নেই, অ্যান্টিকার্ড, বেলেডোনা, ওপিয়াম, টিউবারকুলিনাম, এরকম কয়েকটি ওষুধ আছে, সালফার, প্যাটিসিস, এই ধরনের ওষুধগুলো এখানে আছে। এবং এই ওষুধগুলো আপনি দেখবেন যে মাইন্ডের আন্ডারে বাইটিং চিলড্রেন ইন, যদিও আপনি অনেক ক্ষেত্রেই এটা আপনি শুধু যদি মনে করেন যে আমি চিলড্রেনটা ধরবো না, মাইন্ড বাইটিং আন্ডারেও কিন্তু আপনার এটা পেতে পারেন। অর্থাৎ আপনার যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এবার আপনি বললেন সে বাইরে যেতে চায়, হ্যাঁ, বাইরে যেতে চায় বলতে যদি আপনি শুধু ঘরের বাইরে যেতে চায় বলে থাকেন, তাহলে সেটা আপনি দেখবেন জেনারেটিসের আন্ডারে যাবেন, গিয়ে দেখবেন রুমের আন্ডারে আছে, দেখবেন ক্লোজ রুম অ্যাগ্রাভেশন, অর্থাৎ হচ্ছে বন্ধ ঘরে থাকতে চায় না, এটার ক্রস করা আছে মাইন্ড ন্যারো প্লেসেস কিংবা ভল্ট অ্যাগ্রাভেশন, ভট সেলের অ্যাগ্রাভেশন, এগুলো আপনার
অনেক ব্যাখ্যা আছে, সেগুলো যাব না। আমরা সরাসরি ধরবো যে বন্ধ ঘরে এসে থাকতে চায় না, রুম ক্লোজ অ্যাগ্রাভেশন। তবে এই ধরনের সিমটম নেওয়ার আগে আপনাকে একটু ভাবতে হবে যে আপনি কি জন্য সে বাইরে যাচ্ছে, অর্থাৎ ঘরটা বন্ধ বলে, না বাইরে একটু খোলা বাতাসটা সে চায় বলে, না প্রকৃতিকে সে ভালোবাসে বলে। এইটা আপনারা কিন্তু আগে তাদের কাছ থেকে একটু বিশ্লেষণ করে দেবেন। বিশ্লেষণ করে নিয়ে তবে আপনি এই রোগীগুলো খুঁজতে যাবেন। এইবার বলি বোগার বনি হোসেন রেপার্টারি কোন জায়গাগুলি ভালো। এটা করেছেন ডক্টর মনতোষ রায় বলেছেন। আপনার প্রসঙ্গের উত্তরে বলি, দেখুন প্রত্যেকটা রেপার্টারিতে কিছু সুবিধা অসুবিধা আছে। বোগার বনি হোসেন রেপার্টারিতে খুব ভালো ভালো কয়েকটা জায়গা আছে। তার মধ্যে হচ্ছে দেখবেন কনকর্ডেন্স। কনকর্ডেন্সে দেখবেন আপনি যখন একটা সেকেন্ড প্রেসক্রিপশন করতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু এই কনকর্ডেন্স চ্যাপ্টারটা বা এই অধ্যায়টা আপনার ভীষণ কাজে আসবে। কিংবা ধরুন দেখবেন কনকমিটেন্ট, অর্থাৎ আপনারা যারা জানেন বোরিং হোসেন ব্যবহার করেন, বোরিং হোসেনের যে আমরা কনসেপ্টটা পেয়েছি, 4 স্কয়ার ফাউন্ডেশন অফ কমপ্লিট সিম্পটম, সেখানে লোকেশন, সেন্সেশন, কনকমিটেন্ট মডালিটিসের কথা বলেছি। সেখানে কনকমিটেন্টটা কিন্তু আপনি বিভিন্নভাবে ছড়ানো আছে, দেখবেন জেনারেলের ক্ষেত্রেও পাবেন, আবার কোনো কোনো ক্ষেত্রে কোনো চ্যাপ্টার ওয়াইজও পাবেন। যদি আমাদের কোনো সুযোগ থাকে, আমরা যদি এই রেপার্টারি পড়াই, তখন আরও ডিটেল দেওয়ার চেষ্টা করব। আশা করি আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের কাছে আমি পৌঁছতে পেরেছি। তবু যদি কারুর কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা নির্দ্বিধায় আপনাকে এখানে দিয়ে রাখবেন। আমি পরবর্তী যখন আমাদের ক্লাস হবে, আমি সবাই চেষ্টা করব যে এটাকে সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। এবং আশা করি আমাদের আজকে যেটা দিলাম একটু অন্যরকম বলার চেষ্টা করলাম যে আমরা রেপার্টারি আলোকে কিভাবে হোমিওপ্যাথিক মেডিকা নলেজ বাড়াতে পারি, আমরা কিভাবে হোমিওপ্যাথিক ওষুধটা বাড়াতে পারি। এবং আপনারা যারা প্রশ্ন করেছেন, সে প্রশ্নগুলো খুব অনেক যুক্তিগ্রাহ্য প্রশ্ন বেশ কিছু আছে, যেগুলো সত্যি সত্যি অনেক সময় প্রশ্নটা না এলে পড়ানো যায় না, হয়তো একটু মাঝখানে ডিস্টারবেন্স হয়, একটুখানি গন্ডগোল হয়, ঠিক কথা। তবু আমরা যেমন হার্টের শিরা ব্লক, যেটা আপনাকে বলেছেন মন্টুদার বলেছিলেন, মনতোষ বাবু বললেন, এরা যারা সবাই যারা যারা বললেন, ইউনুস আহমেদ বললেন, আমি আমার চেষ্টা করলাম সেগুলো ব্যাখ্যা করার জন্যে। এবং ভবিষ্যতে যদি আমরা সুযোগ পাই, শুধু রুব্রিক নয়, এই রুব্রিকের সঙ্গে কীভাবে আরও অন্যরকমভাবে যোগাযোগটা স্থাপন করা যায় অন্যান্য আমাদের বিষয়গুলোর সঙ্গে, সেগুলো আমরা আরও দেখব। আজকে এই বলে শেষ করছি। আজকে ক্লাস এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, করোনাকালে সাবধানে থাকুন। এবার সবাই আমার নমস্কার জানাই। শুভ সন্ধ্যা।